নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা আগের ঘন্টায় বলছিলেন। আমি একটু আপনার কাছে একদম সুনির্দিষ্টভাবেই জানতে চাই আব্দুল নূর তুষার, ধরেন কতগুলো মন্ত্রণালয় খুবই কারিগরি, ধরেন বিদ্যুৎ মন্ত্রণালয়, ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়, ধরেন অর্থ মন্ত্রণালয়, এবং সরকারের একটা সুযোগও রয়েছে ক্ষমতাসীন দলের, প্রয়োজনে তারা পেশাজীবী অর্থাৎ টেকনোক্র্যাট থেকেও সেটা নিতে পারেন। ফলে আমরা সবসময় দেখছি যে একসময় জেলা ভিত্তিক মন্ত্রী ছিল, প্রত্যেক জেলার দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, বিভাগওয়ারি, এবং এলাকার লোকজনও মনে করে যে খুলনা থেকে একজন মন্ত্রী হলো না তার মানে তারেক রহমান সাহেব বা বিএনপি বোধহয় খুলনাকে দেখতে পারছে না বা শুধু বগুড়াকে দেখতে পারছে। ফলে এই চ্যালেঞ্জগুলোকে নির্মমভাবে উতরানো তারেক রহমানের বিএনপির পক্ষে সম্ভব কিনা? কারণ একটা নতুন অভিযাত্রা, ওনার নেতৃত্বেই প্রথম দল এবং সরকার নতুন অভিযাত্রা বলে এটাকে নির্মোহভাবে এড়ানোর একটা সুযোগ আছে। কেননা পুরনো নেতা হলে বা পুরনো মন্ত্রিসভা গঠন করার অভিজ্ঞতা থাকলে সেইখানে বহু মানুষের সাথে বহু মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায়। তাকে এখন কারো কাছে কোনো দায় নাই তার, তিনি নতুন যাত্রা শুরু করছেন, এটা একটা। দ্বিতীয়ত যেসব জায়গাতে সিনিয়রিটির প্রয়োজন আছে এইসব জায়গাতে আমি মনে করি, বা যেসব জায়গাতে দলের নেতাকর্মীদের সঙ্গে অনেক ইন্টারাকশন হওয়ার সুযোগ আছে, এইসব জায়গাতে অভিজ্ঞ এবং বয়স্ক পলিটিশিয়ান থাকলে ভালো। আর বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, তারা কিন্তু মনে করে যে মন্ত্রী তার এলাকাতে রাস্তাঘাট পুল কালভার্ট বানাবে। মন্ত্রী হওয়ার এটার জন্য দরকার নাই, এটা এমপি পারে, মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। বরং মন্ত্রী থাকলে এইসব কাজ ব্যাহত হয়। এলাকার পুলিশ, ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। আইন শৃঙ্খলা রক্ষা না করে মন্ত্রীকে প্রোটোকল দিতে থাকে। হ্যাঁ, এলাকার সরকারি কর্মকর্তারা মন্ত্রী গেলে সার করতে থাকে। তো এটার কোনো প্রয়োজনীয়তা নাই, বরং মন্ত্রী না থাকলে বরং ভালো কোনো এলাকাতে, আমার কাছে মনে হয়। আর মন্ত্রিত্ব দেওয়ার ব্যাপারে আমি সবসময় মনে করি মেধা, যোগ্যতা, বয়স, দলের প্রতি তার কন্ট্রিবিউশন, এই সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা ওয়েটেড অ্যাভারেজ করা উচিত যে কোন জায়গাতে কেমন মন্ত্রী দরকার। এখন ধরেন কোনো কোনো জায়গায় আছে যে ইয়াং একজন দুজন মন্ত্রী প্রতিমন্ত্রী দিলে ওই জায়গাটা ভালো চলতে পারে এবং তারাও কাজটা শিখতে পারে। আবার কোনো কোনো জায়গায় আছে যে একজন বয়স্ককে না দিলে বা ওইরকম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে না দিলে আমলাতন্ত্র কথা শুনবে না, সিস্টেম কথা শুনবে না। ফলে এই জিনিসগুলো বুদ্ধিমত্তার সাথে তাকে করতে হবে এবং এইসব ব্যাপারে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে তার আলোচনা করা উচিত। দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ রক্ষা করার কোনো চেষ্টা করা উচিত না, ওনার বরং শোনা দরকার। তবে আমি দুইটা জিনিসের কথা বলতে চাই। একটা হচ্ছে জামাত ইসলাম খুবই আনন্দে বলছে যে নারীরা তাদেরকে বেশি ভোট দিয়েছে। নারীরা তাদেরকে আসলে বেশি ভোট দেয় নাই। যেটা ঘটেছে সেটা হলো নারীদের তো আর কোনো কাজ নাই, তালিম দেওয়া, মানুষের ওই যে ঘরে ঢুকে পড়ে এক কথা বলে আরেক কথা বলে যে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা, এগুলা ছাড়া। ফলে এখন যদি এইসব কাজ করার পরেও নারী ভোট বাড়ে নাই, এই কথা তারা স্বীকার করেন বা বলেন যে আমাদের তো নারীরা ভোট দেয় নাই, তাহলে তো এই নারীদেরকে ওনারা কাজ করাতে পারবেন না, কারণ এদের দরকার কি, এদের দিয়ে কাজ হয় না। এই কারণে তারা এটা বলছে। আসলে তাদের নারী ভোট তারা পান নাই এবং মাইগ্রেটরি ভোট ঢাকা শহরে পেয়েছেন, এটাও ঠিক না। যেটা ঘটেছে সেটা হলো ঢাকা শহরে আওয়ামী লীগের ভোটাররা তেমন একটা ভোট দিতে যান নাই, তারা বিএনপিকে ভোট দিয়ে জিতাইতে হবে এটা ফিল করেন নাই। কারণ ঢাকা শহরের ভোটারদের ওই দায় নাই যে তার নিরাপত্তা রক্ষার জন্য বিএনপির এমপিকে লাগবে, তার বাসাটা ঠিক করার জন্য, তার ঘের বাঁচাতে, কিংবা তার মামলাটা তুলে নিতে, অথবা এলাকাতে আত্মীয়তা, আত্মীয় স্বজন, যেটা গ্রামে হয়, মফস্বলে হয়, যে এলাকাতে আত্মীয় আছে আওয়ামী লীগের সাথে বিএনপির, কিংবা এলাকাতে বন্ধুত্ব আছে আওয়ামী লীগের সাথে বিএনপির। মফস্বল থেকে তো সব লোক শহরে চলে আসে না। ঢাকা শহর একটা বিচ্ছিন্নতার এলাকা, এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে, একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ থাকে না। আপনি যদি ঢাকার বাইরে থেকে এসে থাকেন, আপনার স্কুলের বন্ধু কয়জন ঢাকা শহরে আছে, কিন্তু আপনার ওই শহরে কিন্তু আপনার স্কুলের বন্ধুরা আছে। ফলে ওইখানে যারা থাকেন তারা কিন্তু ওই জিনিস মাথায় নিয়ে ভোটটা দেন। ফলে এই কারণে মফস্বলে, গ্রামে যেসব কারণে আওয়ামী লীগের ভোট বেশি গিয়েছে বিএনপির পক্ষে, সেইটা ঢাকা শহরে যায় নাই বলে তারা কিছু সিট পেয়েছেন। ঢাকা শহরে আওয়ামী লীগের ভোটাররা বের হয়ে যদি ভোট দিয়ে দিত বিএনপিকে, তাহলে ওনারা একটা সিটও পেতেন না। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে নারী ভোট বেড়েছে, ওনারা হিসাব করছে নারী কেন্দ্রে ওনাদের আমির জিতেছে। আমির জিতেছেন তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে, নারীরা জামাতকে বেশি ভোট দিয়েছে সেই জন্য না। নারীরা যদি জামাতকেই বেশি ভোট দিয়ে থাকে তাহলে শুধু আমিরের উদাহরণ কেন, যেসব জায়গায় ওনারা হেরেছেন সেখানেও ওনাদের নারী ভোট বেশি পাওয়ার কথা, সেই ক্যালকুলেশনটা তো তাদেরকে করতে হবে, সেটা তারা করেন নাই। আর আমার ব্যক্তিগত সাজেশন হবে যে কিছু কিছু জায়গায় অবশ্যই মেধাভিত্তিক মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া উচিত, কারণ মেধাবী লোককে প্রয়োজন হয়। যেমন ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়, যেমন ধরেন তথ্য মন্ত্রণালয়, এইসব জায়গাতে একজন মানুষকে শুধুমাত্র প্রতিষ্ঠান চালালে হয় না,
ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিল্পীদেরকে চালাতে হয়, ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যে ব্যক্তিবর্গ আছেন, লেখক, সাহিত্যিক, এই যে গ্রন্থকেন্দ্র চালানো, আপনি দেখবেন যে খুব প্রশংসা হয়েছে মুস্তফা সরয়ার ফারুকী। মুস্তফা সরয়ার ফারুকী কিন্তু ঠিকমতো তার মন্ত্রণালয় চালায় নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সবগুলি তার নামে অভিযোগ করেছে। সে চালিয়েছে ড্রোন, সে ড্রোন দিয়ে শো করেছে, কারণ সে জানে ফিল্ম বানাইতে, এবং সে যেটা করেছে অন্যদেরকে উৎসাহিত করেছে, আসেন আসেন আমরা ফিল্ম বানাই, আমাদের এই যে এত কৃতিত্ব এটাকে ডকুমেন্টেশন করে রাখি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল কাজ ছিল বাংলাদেশের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করা। আপনি দেখেন তার সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বরাদ্দ এবং অন্যান্য কাজকর্ম সব আটকে ছিল একদম শেষ পর্যন্ত। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ চুক্তি সাইন করা হচ্ছে নির্বাচনের কয়েকদিন আগে, ওই রকম তার মন্ত্রণালয়ের সর্বশেষ অর্থ ছাড় করে প্রজেক্ট ছাড়া হয়েছে সর্বশেষটা 9 তারিখে। এগুলি কেন হয়েছে? আসল কাজ বাদ দিয়ে সারাদিন ড্রোন চালালে তো এটা হবে না, সারাদিন ফিল্ম বানালে তো এটা হবে না। সংস্কৃতির কি উন্নতি হচ্ছে? আপনি শিল্পকলা একাডেমি পুরা একটা ভজঘটে পরিণত হয়েছে। শিল্পকলা একাডেমিতে যে নিয়োগগুলি হয়েছে সেগুলি সব ব্যক্তিগত পছন্দে, ওখানে মেধার ভিত্তিতে কোনো নিয়োগ হয় না, যে কারণে জামিল সাহেবের মতো লোককে চাকরি ছাড়তে হয়েছে। আর জাদুঘরের কি হয়েছে? আপনি গত কয়েক মাসে জাদুঘরের কি উন্নতি হয়েছে? জাদুঘরের নতুন কোনো সংগ্রহ হয়েছে? জাদুঘরগুলিকে কোনো পুনর্গঠন করা হয়েছে? সেটার কোনো হিসাব নাই। সারাক্ষণ ব্যস্ত ছিল জুলাই জাদুঘর বানাতে। জুলাই জাদুঘরে যে ভাস্কর্যটা বানিয়েছে, এই ভাস্কর্যটা দেখলে আপনার মনে করেন আবেগ জেগে উঠে। এই ভাস্কর্যটা কোনো ভাস্কর্যের পদ হয়েছে। 21শে পদক যে সর্বশেষ দেওয়া হয়েছে সেখানেও তো স্বজনপ্রীতি এবং তোষণনীতি করা হয়েছে। মজুমদার সাহেবের পুত্র পেয়েছেন 21এর পদক, যাকে যাকে তার ভালো লাগে তাকে তাকে দিয়েছেন। এক নৃত্যশিল্পী পদক পেয়েছেন, সেই নৃত্যশিল্পী যার সঙ্গে কাজ করেন তিনি এখনো পর্যন্ত পদক পান নাই, এবং তারা হচ্ছে বাংলাদেশের নৃত্যের দিকপাল। বাংলাদেশের নৃত্যের দিকপালদের বাদ দিয়ে মনে যে লইছে পুরস্কার দিয়ে দিয়েছে। এই কাজগুলি করেছে না। ফলে মনে রাখতে হবে যে এই ধরনের মন্ত্রণালয় চালাতে গেলে আসলে কেমন লোককে নিয়োগ দেওয়া দরকার, এটা মাথায় রাখতে হবে। উপযুক্ত মানুষ। এবং এরকম কিছু মন্ত্রণালয় কি কি আছে জানেন? যেমন নারী ও শিশু মন্ত্রণালয়, হ্যাঁ, ওইখানে ধরেন ওরকম একটা লোক যদি গিয়ে বসে যে নারীদেরকে 5 ঘন্টা কাজ করাইতে হবে, তাহলে কিন্তু গেছে। হ্যাঁ, এবং জামাতের লোকজন বিএনপির মধ্যে আছে। জামাত লুকিয়েছিল শুধু আওয়ামী লীগের মধ্যে, জামাত লুকিয়েছিল শুধু ছাত্রলীগের মধ্যে। ঘটনাটা সত্য না। আমার ধারণা কমিউনিস্ট পার্টির মধ্যেও জামাত আছে।